আজকের গল্প বিক্রম ভিলা রহস্য। পরবর্তী পর্বগুলো শোনাচ্ছি। লেখিকা লিপিকা বিশ্বাস। স্নিগ্ধা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। তার মাথায় সুন্দর রেশম কালো লম্বা চুল। চুল আঁচড়াতে আঁচড়াতে সে নানা ভাবনায় ডুবে গেল। তন্ময় এসে পিছন থেকে তাকে জাপটে ধরল। সে কেঁপে উঠে বলল, কে? তন্ময় হেসে বলল, ম্যাডাম, আমি ছাড়া আর কে হতে পারে? স্নিগ্ধা বিরক্তির সুরে বলল, ছাড়ো, সবসময় আর কি ভালো লাগে না। তন্ময় অবাক হয়ে তাকে ছেড়ে দিয়ে বলল, তুমি তো সহজে রাগো না, কি হয়েছে? কেউ খারাপ ব্যবহার করেছে? স্নিগ্ধা ভাবছে সব ঘটনাগুলো কি বলবো তন্ময়কে। ও যা ভীতু। না থাক, ওকে এখন কিছু বলবো না। তন্ময় উত্তরের আশায় তার মুখের দিকে চেয়ে আছে। স্নিগ্ধা বলল, না, মন্দিরে পুজো দিয়ে আসি। মন্দিরের দিকে ঝোপঝাড় আছে, পোকামাকড় সাপ থাকতে পারে, চলো আমিও যাই তোমার সাথে। তন্ময় আর স্নিগ্ধা নিচের তলায় নামল। কণিকা সোফার ওপর বসে আছে। স্নিগ্ধা কণিকাকে বলল, আমি মন্দিরে পুজো দিয়ে আসি, তুমি খেয়ে নাও। কণিকা মাথা নাড়ল। তারা বাড়ির পূর্ব দিকে মন্দিরে যাচ্ছে। যাওয়ার পথটা ঢালাই করা। আশেপাশের লতানো গাছ এসে পথটাকে একদম সরু করে দিয়েছে। হরিপদ মন্দিরের দিক থেকে আসছে। সে তাদের দেখে বলল, মন্দিরের দিকে কেন যাচ্ছ তোমরা? স্নিগ্ধা হেসে বলল, মন্দিরে পুজো দিতে যাচ্ছি হরিকাকা। ওই দিকটা জঙ্গল হয়ে গেছে, ওদিকে না যাওয়াই ভালো। তন্ময় বলল, জঙ্গলগুলো কাউকে দিয়ে পরিষ্কার করাতে পারতে। কেউ মন্দিরের ওইদিকে যেতে চায় না, ওখানে বড় বড় বিষাক্ত সাপ দেখা গেছে। একজন জঙ্গল পরিষ্কার করতে এসেছিল, তাকে সাপে কামড়েছিল। আমরা তাকে ওঝার কাছে নিয়ে গিয়েছিলাম। ওঝা ঝাড়ফুঁক করলো, কিন্তু সে বাঁচেনি। সেই থেকে কেউ মন্দিরের দিকে যেতে চায় না। স্নিগ্ধা বলল, ওঝার কাছে না নিয়ে তাড়াতাড়ি লোকটাকে হাসপাতালে নিয়ে গেলে সে বেঁচে যেত। হরিপদর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তন্ময় বলল, মা কাকিমা তাহলে মন্দিরে পুজো দেয় কি করে? এখন গিন্নিমারা মন্দিরে পুজো দেয় না, আমি ভোরে আর সন্ধ্যায় মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। আমার আবার ভয় কম তো, তাই। সাপুড়েদের ডেকে সাপগুলো ধরে নিয়ে যেতে বলতে পারতে তো। বড় কর্তাবাবু বলেছে ওরা মা মনসার জাত, থাক ওখানে। ও তাই বলে কি কেউ পুজো দিতে পারবে না? বড় কর্তাবাবুর আদেশ, আমি কি করে অমান্য করি? মাকে আমি ঠাকুরের মূর্তি এনে দেব, মা ঘরে বসে পুজো করবে। স্নিগ্ধা বলল, না হরিকাকা, আমি এদের মতো ভীতু নই, আমি মন্দিরে ঢুকেই পুজো করব। একদম না, অমন কাজ করো না মা, তুমি শহরের মানুষ, সাপ সম্পর্কে কিচ্ছু জানো না। এরা ভয়ঙ্কর প্রাণী, কখন কোথা দিয়ে এসে। কিচ্ছু হবে না। হরিপদ শুকনো হাসি দিয়ে বলল, মার দেখছি ভীষণ সাহস। তন্ময় বলল, সাপ দেখলে তখন সাহস বেরিয়ে যাবে। স্নিগ্ধা বলল, সে পরে দেখা যাবে, এখন তো পুজো দিয়ে আসি। সাবধানে যেও মা। ঠিক আছে হরিকাকা। স্নিগ্ধা আগে আগে চলল মন্দিরের দিকে। মন্দিরের চারপাশ জঙ্গলে ভর্তি। আশেপাশে অনেকগুলো ফুল গাছ আছে। মন্দিরে যাওয়ার পথটিতে জায়গায় জায়গায় ঢালাই ভেঙে গেছে। লতানো গাছের জন্য পথ চলা মুশকিল। মন্দিরের একপাশে টিউবওয়েল রয়েছে, তার চারপাশটা পাকা করা। এই টিউবওয়েলের জল মন্দিরের কাজে ব্যবহৃত হয়। মন্দিরটার গায়ে অপূর্ব কারুকার্য করা। মন্দিরের বারান্দায় ওঠার সিঁড়ির দুই দিকে দুটো অপূর্ব নারী মূর্তি অপরূপ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মূর্তি দুটোর গায়ে লতানো গাছ উঠেছে, যার জন্য ভালো করে তাদের দেখা যাচ্ছে না। স্নিগ্ধা মূর্তি দুটোকে লক্ষ্য করছে। তাদের জীবন্ত মনে হচ্ছে।
যদিও তাদের গায়ে নোংরা পড়ার জন্য তারা তাদের জলুস হারিয়েছে, স্নিগ্ধার চোখ তাদের দিকেই বারবার চলে যাচ্ছে। সে মূর্তির গা থেকে লতানো গাছ সরানোর জন্য একটা মূর্তির কাছে গিয়ে সবে লতানো গাছে হাত দিতে যাচ্ছে, এমন সময় ফোঁস ফোঁস শব্দ শুনতে পেল। সে পিছনে সরে এলো। তন্ময়ও শব্দটা শুনতে পেয়েছে। স্নিগ্ধার হাত ধরে টেনে ওখান থেকে সরিয়ে এনে বলল, ওখানে সাপ আছে, হরিকাকা বারণ করলো, তাও এলে, এখন আবার থামো তো। ভিতর ডিম একটা। সুন্দর মূর্তি দুটো লতানো গাছ অনেকটাই ঢাকা পড়ে আছে, গাছগুলো সরালে মূর্তি দুটোকে সুন্দর দেখতে লাগতো। পরিষ্কারই তো থাকে, এবারই দেখছি এমন জঙ্গল হয়ে আছে, সব কিছু কেমন লাগছে। বাবা কাকু বাড়ি নেই, তাই হয়তো বাড়ির এমন হাল হয়েছে। আমার ওপর রাগ করে হয়তো। তোমার উপরে না হয় রাগ বুঝলাম, তাই বলে মন্দিরের চারপাশটা এমন জঙ্গলে ঢাকা থাকবে? বাবার আদেশ, কিছু করার নেই। জানো, আমাদের এই মন্দিরের, তন্ময়ের কথা আটকে গেল। এক ঝটকা হাওয়া এসে লাগলো তার গায়ে। সে কাশতে শুরু করলো। একটু পরে ঠিক হলো। তন্ময় বলল, হাওয়ার সাথে মুখের ভেতরে ধুলো গিয়েছিল, সেজন্য কাশি হচ্ছিল। স্নিগ্ধার সব কিছু কেমন গোলমেলে লাগছে। সে তন্ময়কে বলল, খেয়ে লাইট লাগানোর ব্যবস্থা করবে। ওকে ম্যাডাম। স্নিগ্ধা হেসে মন্দিরের বারান্দায় উঠল। তন্ময় স্নান করেনি, তাই সে মন্দিরে ঢুকল না। বাইরে থেকেই বাবা মহাদেব ও মা কালীকে প্রণাম করল। মন্দিরের পাশাপাশি দুটি ঘর, একদিকের ঘরে শিবলিঙ্গ আর আরেক দিকের ঘরে মা কালীর মূর্তি আছে। প্রত্যেক বছর খুব ধুমধামের সাথে এখানে কালী পুজো হয়। শিব পুজোর দিনও এখানে অনেক লোকের সমাগম হয়। গ্রামের মহিলারা এখানে এসে শিবের মাথায় জল ঢালে। মন্দিরের পেছন দিকে বাড়ির যে পাঁচিল আছে, সেখানেও একটা লোহার ছোট গেট আছে। পুজোর দিনে গেটটি খুলে দেওয়া হয়। গ্রামের লোকজন ওই গেট দিয়ে মন্দিরে আসে বেরোয়। স্নিগ্ধা প্রথমে শিবলিঙ্গের ঘরটিতে ঢুকল। ঘরটি বেশি বড় নয়। ঘরটির মাঝখানে শিবলিঙ্গ রয়েছে। ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন। হরিপদ সকালে পুজো দিয়েছে, সেটা বোঝা যাচ্ছে। স্নিগ্ধা ঘর থেকে একটা ঘটি আর ফুলের সাজি নিয়ে বাইরে এসে ফুল তুলে ফুলের সাজিতে রাখল। সে টিউবওয়েলের কাছে একটি ছোট বেলগাছ দেখতে পেল। বেলগাছের গোড়াটা পরিষ্কার আছে। সে বেলগাছের কাছে যাচ্ছে। তন্ময় বলল, বেলগাছে ব্রহ্মদৈত্য আছে কিন্তু। স্নিগ্ধা হেসে বলল, ভয় দেখাচ্ছ? আমি ভূত পেতনির ভয় পাই না, ওসবে আমি বিশ্বাস করি না। ব্রহ্মদৈত্য ঘাড় মটকালে বুঝবে তখন ভয় কাকে বলে। ফালতু বকো না তো। কথাটা বলে স্নিগ্ধা হাত উঁচু করে বেলপাতা পারল। বেলপাতা ও ফুলগুলো টিউবওয়েলের জলে ধুয়ে নিল। তারপর ঘটিতে জল ভরল। এবার ঘটি ও ফুলের সাজি নিয়ে মন্দিরের সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। তার চোখ গেল একটা নারী মূর্তির দিকে। মূর্তিটি চোখের পলক ফেলল। স্নিগ্ধা দাঁড়িয়ে গেল। সে চেয়ে থাকলো মূর্তিটির দিকে। এবার আর মূর্তিটি চোখের পলক ফেলছে না। তন্ময় বলল, দাঁড়িয়ে গেলে কেন? তাড়াতাড়ি পুজো দিয়ে এসো। স্নিগ্ধা কি হলো বুঝতে পারল না। সত্যি সে মূর্তিটাকে চোখের পলক ফেলতে দেখেছে, এখন আর দেখছে না। সে ভাবল, মূর্তি কি করে চোখের পলক ফেলতে পারে? আমি কি ভুল দেখলাম? স্নিগ্ধা বারান্দায় উঠে শিবলিঙ্গ যে ঘরটিতে আছে সেই ঘরটিতে গিয়ে শিবের মাথায় জল ঢেলে ফুল দিল। তারপর ভক্তি ভরে প্রণাম করল। এবার সে পাশের ঘরে গেল। পাশের ঘরটি বেশ বড়। মা কালীর পুজো করে সে মা কালীর অপরূপ মূর্তির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। হঠাৎ সে বাইরে তন্ময়ের চিৎকার শুনতে পেল। স্নিগ্ধা দৌড়ে মন্দির থেকে বেরিয়ে এসে বলল, চিৎকার করছো কেন? কি হয়েছে? আমার পাশ দিয়ে একটা সাপ চলে গেল। কি সাপ? দাঁড়ার সাপ। তাতেই এত চিৎকার? আমায় যদি কামড়াতো? তন্ময়ের চোখে মুখে আতঙ্ক ফুটে উঠল। দাঁড়ার সাপের বিষ নেই জানি,
তবুও সাপ তো, তাই ভয় করে। ওদের ক্ষতি না করলে ওরা সাধারণত কামড়ায় না। বীর পুরুষকে নিয়ে এখানে এসেছি, দাঁড়াও মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে আসি। স্নিগ্ধা মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে এসে বলল, চলো। সে পেছন ফিরে নারী মূর্তি দুটোর দিকে একবার তাকালো। তারা যেন জীবন্ত নারীর মতো তার দিকে চেয়ে আছে। স্নিগ্ধা এবার সামনে ফিরে তন্ময়ের পেছন পেছন বাড়ির দিকে যেতে লাগলো। স্নিগ্ধা একটু দূরে একটা পেয়ারা গাছ দেখতে পেল। গাছটিতে প্রচুর পেয়ারা ধরে আছে। সে তন্ময়কে বলল, গাছটিতে প্রচুর পেয়ারা ধরেছে, বাড়ির কেউ পারে না কেন? হরিকাকা ছাড়া কে পারবে? সে আর কত দিক সামলাবে? এই বয়সেও সারাদিন খাটতে থাকে। তা ঠিক, চলো না কয়টা পেয়ারা পেরে আনি। মাথা খারাপ? গাছটির নিচে ঝোপঝাড় হয়ে আছে, একটু আগে সাপ দেখলাম। এদিকে আমি আর আসছি না বাবা। বেশ, আমি যাচ্ছি। তন্ময় স্নিগ্ধার হাতটা ধরে বলল, একদম না। স্নিগ্ধা বলল, তোমার যখন এত ভয় তখন তুমি যেও না, আমি যাচ্ছি। বড্ড সাহস তোমার, এত সাহস ভালো না। কথাটা বলে তন্ময় স্নিগ্ধাকে বুকের কাছে টেনে নিল। স্নিগ্ধার পিঠে কে যেন খোঁচা মারল। সে ব্যথায় আ বলে উঠল। কি হলো? নিজে পিঠে জোরে খোঁচা মেরে বলছো কি হলো? আমি খোঁচা মারিনি, পিঠটা জ্বলে যাচ্ছে। তন্ময় রেগে বলল, আর তোমাকে জড়িয়ে ধরবো না। স্নিগ্ধা হেসে তন্ময়ের হাত ধরে নরম সুরে বলল, রাগ করলে? সরি। স্নিগ্ধার তার হাতে খুব যন্ত্রণা অনুভব করলো। সে তন্ময়ের হাত ছেড়ে দিল। তার হাতে আর যন্ত্রণা করছে না। স্নিগ্ধা আবার তন্ময়ের হাত ধরল। আবারও তার হাতে যন্ত্রণা করছে। হাত আবার ছাড়ল, যন্ত্রণাও আর নেই। ব্যাপারটা তার কাছে আশ্চর্য লাগছে। তন্ময় বলল, হাত ধরছো আর ছাড়ছো কেন? স্নিগ্ধা বলল, কিচ্ছু না। তার মুখে চিন্তার ভাঁজ পড়ল। তন্ময় হেসে বলল, আমি রাগ করিনি, চলো। কত বেলা হয়েছে, কখন খাবে? আমার পেট চোঁচো করছে। চলো। দুইজনে বাড়ির ভেতর ঢুকলো। স্নিগ্ধা হলঘরে গিয়ে দেখল কণিকা এখনও সোফার ওপর বসে আছে। তন্ময়কে দেখে সে সোফার থেকে উঠে ব্যস্ত হয়ে বলল, খাবার টেবিলে খাবার সাজিয়ে রেখেছি, তোমরা খেয়ে নাও। স্নিগ্ধা বলল, তুমি খেয়েছ? কণিকা হ্যাঁ সূচক মাথা নাড়ল। মৃন্ময় খাবে না? খেয়েছে। হরিকাকা? কণিকা এবার কোনো উত্তর না দিয়ে খাওয়ার ঘরে ঢুকল। স্নিগ্ধা এদিক ওদিক তাকিয়ে হরিকাকাকে দেখতে না পেয়ে খাওয়ার ঘরে ঢুকে ডাইনিং টেবিলে বসল। তন্ময় ডাইনিং টেবিলের ওপরে থাকা খাবারগুলো আলগা করে বলল, তার চক্ষু তো চড়ক গাছ হয়ে গেল। মাছ, মাংস, সবজি সহ নানা রকম পদ, মিষ্টি, দই সব সাজানো রয়েছে। কি করেছিস? তন্ময় বলল, সকালে এত খাবার খাওয়া যায় নাকি? খাও। তন্ময় খেতে খেতে বলল, ছোট্ট বোনটা আমার কত কিছু রান্না করতে শিখে গেছে। মা কাকিমার থেকে সুন্দর রান্না করতে শিখে গেছিস। এবার তোর বিয়ে দিয়ে দেব। সেই ট্যারার সাথে এখনও তোর সম্পর্ক আছে? বরদা, ভালো হবে না বলছি। স্নিগ্ধা হেসে বলল, ট্যারাকে? তোমার নন্দাই। খোলসা করে বলো তো। কণিকা লজ্জা পেয়ে বলল, কিছু না বড় বৌদি। তন্ময় বলল, ট্যারা হলো আমাদের পাশের গ্রামের গরিব ঘরের একটি ছেলে। তার নাম কিঙ্কর, খুব ভালো ছেলে। তার চোখ একটি ট্যারা। আমার বোনটি। বরদা, স্নিগ্ধা বলল, এবার ওদের 4 হাত এক করতে হবে। কণিকার মুখটা বিষাদে ভরে গেল। সে খাওয়ার ঘর থেকে চলে গেল। ও কি, আমার কথা শুনে রাগ করলে? তন্ময় বলল, লজ্জা পেয়ে চলে গেছে, তুমি খাও। তন্ময়ের খাওয়া হয়ে গেছে। সে হাত ধুয়ে উপরে চলে গেল। স্নিগ্ধা খেয়ে বাসন ধুতে বেসিনে গেল। সে আজও কল খুললে বিকট আওয়াজে জল পড়ল। তারপর একটু পরে জল পড়া বন্ধ হয়ে গেল। সে কলটাকে এদিক ওদিক ঘোরাচ্ছে, কিন্তু কিছুতেই কল থেকে জল পড়ছে না। খাওয়ার ঘরে আওয়াজ হলো। সে খাওয়ার ঘরে উঁকি দিয়ে দেখল হরিকাকা বাজারের ব্যাগ দেওয়ালের গায়ে হেলান দিয়ে রাখছে।
স্নিগ্ধা রান্নাঘর থেকে বেরিয়ে বলল, কোথায় গিয়েছিলে হরি কাকা? বাজার করতে গিয়েছিলাম। তোমরা এসেছো, ভালো মন্দ না খাওয়ালে হয়? আর কত ভালো মন্দ খাওয়াবে? রাতে সকালে যা রাজকীয় খাবার খাওয়ালে। মানে? মাছ, মাংস, আরও কত রকম নানা রকম পদ। হরি কাকা চিন্তিত হয়ে পড়ল। তোমায় খুঁজে না পেয়ে খেয়ে নিয়েছি। তুমি খেয়েছো? না মা। রান্নাঘরের বেসিনের কলটা কি নষ্ট হরি কাকা? না তো। রাতে যখন প্রথম কলটা খুলেছিলাম তখন বিকট আওয়াজে জল পড়েছিল। এখন আবার কলটা খুললে বিকট আওয়াজ করে জল পড়ল, তারপর জল পড়া বন্ধ হয়ে গেল। কই দেখি তো, বলে হরিপদ রান্নাঘরে গিয়ে কল খুলল। স্বাভাবিকভাবে জল পড়তে লাগলো। হরিপদ বলল, পুরানো কল তো, তাই একটু আধটু শব্দ হতে পারে, গণ্ডগোলও হতে পারে। ও। স্নিগ্ধা বলল, বসো হরি কাকা, আমি খাবার দিচ্ছি। আমি নিয়ে খেতে পারবো মা? তা বললে হয়? স্নিগ্ধা একটা থালা নিয়ে ভাত বাড়তে গিয়ে দেখলো ভাত নেই। সে তরিতরকারির গামলা উঁচু করে দেখল, তাতেও কিছু নেই। সে আশ্চর্য হলো। সে আর তন্ময় খাওয়ার পরেও অনেক তরিতরকারি, মাছ, মাংস সব ছিল, অথচ এখন কিছুই নেই। কণিকা হয়তো কাউকে খেতে দিয়েছে। হরি কাকার জন্য একটু রাখতে পারত। সে এমন হবে জানলে হরি কাকার জন্য তার খাবার থেকে কিছুটা খাবার তুলে রাখত। হরি কাকা তার মনের কথা বুঝতে পেরে বলল, রান্নাঘরের ছোট হাঁড়িটাতে দেখো ভাত আছে মা, তাতে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আছে। স্নিগ্ধা হাঁড়িটা এনে থালায় ভাত বাড়ল, তারপর আলু সিদ্ধ মাখতে মাখতে বলল, সরি হরি কাকা, আগে জানলে আমার খাবার থেকে কিছুটা খাবার তোমার জন্য রেখে দিতাম। আমি সিদ্ধ ভাত খেতে ভালোবাসি মা। সিদ্ধ মাখানো আলু সিদ্ধ তার পাতে দিল। সে আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে লাগলো। আচ্ছা হরি কাকা, তোমাকে একটা কথা বলবো? বলো মা। স্নিগ্ধা একটু ভেবে নিয়ে বলল, না থাক, পরে বলবো। নিঃসংকোচে আমাকে সব বলতে পারো মা। দেখি কি বাজার করে এনেছো। বলে স্নিগ্ধা বাজারের ব্যাগ খুলে দেখতে পেল মাছ, মাংস, সবজি, আরও অনেক জিনিস। সে বলল, আমি রান্না করব। না মা, আমি রান্না করব, তোমায় করতে হবে না। তুমি নতুন এসেছো, আগে এ বাড়ির হাবভাব বোঝো, তারপরে রান্না করো। না হরি কাকা, আমি থাকতে তুমি রান্না করবে সেটা হয় না। স্নিগ্ধা বাজারের ব্যাগ নিয়ে রান্নাঘরে যাচ্ছে। দেখো দেখি মায়ের কাণ্ড। তুমি বসে আমায় অর্ডার করবে, বুঝলে হরি কাকা? হরিপদ হাসল। স্নিগ্ধা হরি কাকার কাছে কোথায় কি আছে জেনে নিয়ে সব গুছিয়ে নিয়ে রান্না বসালো। তন্ময় এসে বলল, কারেন্টের মিস্ত্রি অমলকে বারবার ফোন করছি, কিন্তু তার মোবাইলে আমার ফোন ঢুকছে না, আমি তাকে ডেকে আনতে যাচ্ছি। স্নিগ্ধা মাছ ভাজতে ভাজতে পিছন ফিরে বলল, যাও। এবার সে সামনের দিকে মুখ নিয়ে কড়াইয়ের দিকে তাকিয়ে দেখল কড়াইয়ে মাত্র 2 পিস মাছ আছে, আর নেই। কড়াইতে সে অনেকগুলো মাছ দিয়ে ভাজছিল। বাকি মাছগুলো কোথায় গেল? তুলে রাখিনি তো? সে এদিক ওদিক খুঁজে মাছ পেল না। সে অবাক হলো, কে নিল মাছ? জানলা দিয়ে বিড়াল নেয়নি তো? দূর, বিড়াল গরম মাছ নেবে কি করে? সে গ্যাসের কাছে থাকা জানলা দিয়ে উঁকি মেরে কাউকে দেখতে পেল না। হরি কাকার খাওয়া হয়ে গেছে। সে তন্ময়কে বলল, আলো লাগিয়ে লাভ নেই বড় কোকা। আলো লাগালেও তা জ্বলবে না। কেন? বাল্বগুলো লাগিয়ে জ্বালানোর সাথে সাথে কেটে যায়, আর না হয় রাতে কেউ ভেঙে দিয়ে যায়। তন্ময় বেশ রাগের সাথেই বলল, মগের মুল্লুক নাকি? কে ভাঙে? কার এত সাহস? জানি না, সকালে দেখি বাল্বগুলো ভেঙে পড়ে আছে। দেখি এবার কে ভাঙে। আমি যাচ্ছি অমলকে ডাকতে। তোমায় ডাকতে হবে না, আমি যাচ্ছি বড় কোকা, বলে হরি কাকা বেরিয়ে গেল। তন্ময় রান্নাঘরে স্নিগ্ধার পিছনে দাঁড়িয়ে বলল,
মাছ যে পুড়ে গেল ম্যাডাম। সে গ্যাসের আগুনটা কমিয়ে দিল। স্নিগ্ধা কেঁপে উঠে বলল, কে? আমি বাবা, আমি। মাছের এক পাশ যে পুড়ে গেল। স্নিগ্ধা মাছ দুটো উল্টে দিল। এত কি ভাবছো যে অন্যমনস্ক হয়ে আছো? কথা বললে কেঁপে উঠছো। স্নিগ্ধা তন্ময়ের দিকে তাকিয়ে বলল, জানো, কড়াইতে অনেকগুলো মাছ দিয়ে ভাজছিলাম। তারপর পিছন ফিরে তোমার কথার উত্তর দিয়ে সামনে ফিরে কড়াইয়ের দিকে তাকিয়ে দেখি দুটো মাছ পড়ে আছে, অন্য মাছগুলো গায়েব হয়ে গেছে। কই দেখি তো, আমি তো অনেক মাছই দেখলাম। এই দেখো, বলে স্নিগ্ধা কড়াইয়ের দিকে তাকালো। সব মাছ আছে। তন্ময় হেসে বলল, গায়েব হলো কোথায়? স্নিগ্ধা দেখল সে যে কয় পিস মাছ কড়াইতে দিয়েছিল সব আছে। সে কি বলবে বুঝতে পারছে না, অসহায়ের মতো তাকিয়ে রইল। সবসময় ভাবুক হয়ে থাকলে এমন হয়। কথাটা বলে তন্ময় রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আজ পর্যন্ত এতটুকুই। কালকে আবার নতুন একটা পর্ব নিয়ে আসবো। পর্বগুলো ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।